প্রচণ্ড মাথা ব্যথা ধরেছে, বালিশে পিঠ ঠেকিয়ে কেবলই চোখটা বুজেছে সায়েরি। দিহান সুপ্তিকে ঘুম পাড়িয়ে রুমেই নিয়ে আসছিল, তন্নি জোর করেই তার কাছে রেখে দিল। দিহান মনে মনে ভাবছিল সায়েরি হয়তো ভাববে দিহান ইচ্ছে করেই সুপ্তিকে অন্য ঘরে রেখে এলো। খানিকটা চিন্তা নিয়েই রুমে প্রবেশ করল সে। রুমে ঢুকতেই সায়েরিকে চোখ বুজা অবস্থায় দেখতে পেল, বেশ বুঝল ক্লান্ত অনেক, তাই কিছু না বলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরুল। সায়েরি পোশাক পাল্টায়নি, ঘুমে পড়ে যাবে ভাব, তাই মাথায় দুষ্টু বুদ্ধি চাপালো, এতে ঘুমটাও ভেঙে যাবে, রণমূর্তির রূপটাও দেখতে পারবে অনেক বছর পর। মুচকি হেসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সায়েরির দিকে চেয়ে গলা ছেড়ে গান ধরল। প্রেমেরই দুম জ্বরে দুচোখের ঘুম কারে, কেন প্রেম গুম করে রেখে দিস হিমঘরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। পাগলু ও থোড়াছা কারলে রোমাঞ্চ। পাগলু ও থোড়াছা কারলে রোমাঞ্চ এত জোরে গাইছে যে আওয়াজটা কানে বারবার বাড়ি খাচ্ছিল। ঘুম ছেড়ে গেল, মাথাটা কেমন যেন করে উঠল। এর ওপর সেই বিরক্তকর গান, যার জন্য কলেজে রোজ ঝগড়া হতো দুজনের। আর দিহান ইচ্ছে করেই কানের কাছে এসে গলা ছাড়ত। সায়েরি একসময় কেঁদেই বলেছিল, প্লিজ দিহান, এই বিরক্তকর হিরোর গান তুই গাবি না, গাইলেও আমার সামনে না। তারপর থেকেই শুরু হলো দিহানের ঝালানো, সুযোগ পেলেই দেবের ডায়লগ, দেবের গান, দেবের স্টাইল দেখিয়ে রাগিয়ে দিত সায়েরিকে। সায়েরি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে, দিহান এক গাল হাসি নিয়ে গান গাইছে আর ঘাড় ঘোরাচ্ছে। এবার সায়েরি যেন তেলে বেগুনে জ্বলে উঠল, বাসরঘর লণ্ডভণ্ড করে বালিশ ছুঁড়ে মারল দিহানের দিকে। দিহান চোখ বড় বড় করে বালিশটা কেচ ধরে বিছানায় ছুঁড়ে দিয়ে একটু এগিয়ে সায়েরির দিকে আগাগোড়া চোখ বুলিয়ে আবার গান ধরল, ও সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি, যদি ডাকি তোমারে মায়ার টানে আইবানি ফিরি, বলেই চোখ মেরে বিছানায় দুহাত দুদিকে দিয়ে গা এলিয়ে দিল। মজার মুডে সায়েরি একেবারেই নেই, বুকের ভিতর চাপা আর্তনাদগুলো খুব করে ও কি দিচ্ছে এর ওপর দিহানের এমন তামাশায়। মেজাজটা প্রচণ্ড বিগড়ে গেল। ভিতরের রাগটা বাইরে প্রকাশ করল এবার। দুহাতে দিহানের কলার চেপে দিহানের দিকে ঝুঁকে রাগান্বিত বুলি ছাড়ল, কেন করলি এটা তুই, কেন করলি, কেন বিয়ে করলি আমায়, কিসের মোহে বল, কিসের মোহে। আজ বিয়ে করেছিস এক বাচ্চার মাকে, কতদিন ভালো লাগবে তোর। তোরা পুরুষরা তো গিরগিটির মতো রং বদলাস। আজ সায়েরিকে ভালো লাগছে, সুপ্তিকে ভালো লাগছে, কাল আর এই সায়েরিকে ভালো লাগবে না। কাল ঠিকই অন্য নারীতে আসক্ত হয়ে পড়বি। আজ চোখ ভরা স্বপ্ন দেখিয়ে বুকে টেনে নিয়ে কাল মাটিতে ছুঁড়ে ফেলতেও দুবার ভাববি না। কি শান্তি পাস তোরা, বলবি কি শান্তি পাস, বলেই হুহু করে কেঁদে উঠল। দিহান হতবাক হয়ে রইল। বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব হল, সেই সাথে রাগ হল ভীষণ। সায়েরি শিশিরের সাথে তার তুলনা করছে বলে। এই মেয়ে কেন বুঝে না, সব পুরুষ কাপুরুষ হয় না। এই মেয়ে কেন বুঝতে পারছে না, সব পুরুষ ভেঙে চুরমার করে দিতে আসে না, কিছু পুরুষ কারো ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয়ে ভালোবাসার পরশ ছুঁয়ে নতুন করে বাঁচতে শেখাতেও আসে, ভালোবাসার অন্য এক রূপ অনুভব করাতেও আসে। সব পুরুষ একা করে দিয়ে যায় না, কিছু পুরুষের আগমন ঘটে শূন্য হৃদয় ভরাট করার জন্য। কিছু পুরুষ সকল একাকিত্ব দূর করে সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য জীবনে চলে আসে। এক দীর্ঘশ্বাস ছাড়ে দিহান। সায়েরি চিৎকার চেঁচামেচি চারদেয়াল ভেদ করে বাইরেও চলে গেছে। বাড়িতে মেহমান ভরপুর। দিহান সায়েরিকে থামানোর চেষ্টা করতেও কাজ হল না। উপায় না পেয়ে সায়েরির দুহাতে চেপে ধরে নিজের ওপর থেকে সরিয়ে বিছানায় চেপে ধরল। দুহাত সায়েরির দুহাতের উপর শক্ত করে চেপে রাখল। সায়েরি ছুটতে নিলে দিহান সমস্ত শক্তি দিয়ে তাকে
চেপে মুখোমুখি মুখ করে বলল, সায়ু পাগলামি কেন করছিস? প্লিজ চুপ কর। যে ভয়টা পাচ্ছিস সেটা কখনোই সম্ভব না। সবাই এক হয় না সায়েরি। বেইমানিটা সবার রক্তে থাকে না, এটা মাথায় রাখিস। আর রইল অন্য নারীতে আসক্ত হওয়া, এটা এতদিন বলেছিস মানিয়েছে, এখন আর বলিস না দোস্ত। সায়েরি কান্নাভেজা চোখে তাকালো। দিহান মুচকি হেসে বলল, নিজের ঘরে এত সুন্দরী বউ রেখে বাইরে নজর দিব কেন? কাপুরুষদের চোখে নিজের বউ ভালো লাগে না, তাই তারা পরনারীতে আসক্ত হয়। তোর কি এত বছরে এটা মনে হয় আমি কাপুরুষ? আমি হচ্ছি আসল পুরুষ বুঝলি, তাই আমার কাছে আমার বউই সেরা। বলেই ভুবন ভুলানো এক হাসি দিল। সায়েরি কিছুটা শান্ত হল। মৃদু স্বরে বলল, ছাড় আমায়, হাতে লাগছে। দিহান চমকে গেল। কখন যে সায়েরির এত কাছে চলে এসেছে খেয়ালই করেনি। পুরো শরীরে এক মৃদু অনুভূতি বয়ে গেল। হাজারটা ইচ্ছেরা ওকি দিলেও সবগুলোকেই ধামাচাপা দিয়ে বলল, বন্ধুত্বের খাতিরে তোর কপালে একটা কিস করি। ডোন্ট মাইন্ড বলেই চট করে কিস করে সরে গেল। সায়েরি আবারও কেঁদে ফেলল, যেটা ছিল সুখের কান্না। ইমন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাসর ঘরের নিয়মগুলো তার সদ্য বিবাহ করা 16 বছর বয়সী কিশোরী বউ কিনা তাকে শেখাচ্ছে ভাবা যায়। হালকা কেশে উঠল ইমন। মুস্কান ঘোমটা খুলে দ্রুত টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ইমনের সামনে দিল। ইমন পানিটা খেয়ে গ্লাসটা নিজেই রেখে গম্ভীরভাবে বলল, যাও শাড়ি পাল্টে নাও। নিয়মগুলো পালন না করলে অমঙ্গল হবে তো বলেই মুখ ভার করল। ইমন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। মুস্কান মাথাটা নিচু করে ফেলল। মুখটাও ভার হলো ভীষণ। তার জামাকাপড়গুলো ইয়ানা রেখে গেছিল, সেখান থেকেই হালকা গোলাপি রঙের সেলোয়ারটা নিয়ে বাথরুম চলে গেল। ইমন স্বস্তির এক শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দেবে অমনি বাথরুম থেকে হালকা আর্তনাদ এলো। ইমন খানিকটা ভয় পেয়েই উঠে বসল। কি হলো না হলো কিছু না ভেবেই দ্রুত বাথরুমের সামনে গিয়ে নক করল। মুস্কান দরজা না খোলায় কঠিন স্বরে খুলতে বলতেই দরজা খুলে যায়। মুস্কান অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। ইমন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? মুস্কান আমতা আমতা করে বলল, ইয়ানা আপুকে একটু দরকার। কি দরকার আমায় বলো, রাত কটা বাজে খেয়াল আছে? ওদের ডাকাটা এখন বেমানান। মুস্কান ভয়ে চুপ করে রইল। ইমনের ব্যাপারটা স্বাভাবিক লাগল না। স্টুপিডের মতো এখানে হা করে দাঁড়িয়ে না থেকে কিছু লাগলে বলো, নয়তো কাপড় পাল্টে ঘুমাতে আসো। বলেই নিচের দিকে চোখ পড়তেই দেখল কয়েকটা সেফটিপিন ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা টাইসের ওপর। পানির সাথে তরল কিছু মিশ্রিত হচ্ছে লাল রঙের। ইমন ভ্রু কুঁচকে মুস্কানের দিকে তাকালো। চোখ দুটো টলমল। মুখ দেখে বোঝা যাচ্ছে সে ঠিক নেই। ইমনের ভীষণ রাগ হল। মুস্কানের মতো মুগ্ধতা, স্নিগ্ধতা, নির্মলতা, নমনীয়তা ভরা মেয়ে মানবী যেমন দুনিয়াতে আর দুটো দেখেনি, তেমনি তার মতো বোকা গাধিও আর দুটো দেখেনি। নিশ্চয়ই কিছু ঘটেছে, মুখ ফুটে বলবে এই সেন্সটুকু আল্লাহ একে দেয়নি। দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে? কি ঘটেছ আমাকে বলো, নয়তো তোমাকে কি করব আজকে ভেবেও পাবে না বলো। ধমক খেয়ে গড় গড় করে বলল, আঁচলটা আটকে আছে, খুলছে না। ইমন এক দীর্ঘশ্বাস ছেড়ে বাথরুমে ঢুকে পড়ল। কাঁধে ধরে পিছন ঘুরাতেই চমকে গেল ইমন। রিক্তা কয় ধমক খাবে, কাল তা ঠিক করাই ছিল, কিন্তু এই মেয়েকে আজ শায়েস্তা করেই ছাড়ব। বিড়বিড় করতে করতে পিনটা একটান দিতেই মুস্কান আহ করে উঠল। আরও কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়ল কিছুটা ইমনের হাতে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইমন হাতটা পানিতে ধুয়ে কিছুটা পানি মুস্কানের পিঠে দিল। মুস্কান ঠান্ডায় শিউরে গেল, হালকা কাঁপছে সে।
পিনটা যে জায়গায় ঢুকেছিল ইমন সেখানে আঙুল ছোঁয়াতেই মুস্কান সরে গেল। ইমন রক্তচক্ষুতে চেয়ে দুকাঁধে বেশ শক্ত করে চেপে ধরল। অনুভূতি নেই? এই শরীর কি দিয়ে তৈরি? হাত কেটে গেছে, শরীরে পিন ঢুকে গেছে, এতে কিচ্ছু যায় আসে না, বলতে অবধি পারো না এই বোবা তুমি? ইমনের চিৎকারে চারদেয়াল যেন কেঁপে উঠল, সেই সাথে মুস্কানের হাত পা কাঁপতে শুরু করল। কি হলো, কথা বলতে পারো না? কাজের বেলায় হাত চলে, এমনিতে কথা বলার বেলায় মুখ চলে, নিজের দরকারে কেন এই মুখ চলে না? কোথাও আঘাত পেলে কেন মুখ ফুটে বলো না? সমস্যা কি? আমি কোন রোবট নিয়ন্ত্রণ করছি না, আর না কোন পুতুলের সাথে বসবাস করছি যার নিজের শরীরে আঘাত হলে বিন্দু মায়ে যায় আসবে না। এই কথা বলো। মুস্কান এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল ইমনের হুঙ্কারে। কি বলবে সে তাও বুঝতে পারছে না। সে তো এমনি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট সয়েছে, কোথাও ব্যথা পেলে কাউকে বলতে পারেনি। বাবা বাড়ি থাকত না, সৎ মাকে বললে সে এসবে গুরুত্ব দিত না। ব্যথা পেলে সয় নিত, নীরবে কাঁদত, এটুকুই। সেই অভ্যাসেই যে অভ্যস্ত সে। এখন হয়তো অনেকেই তার ব্যথার দাম দেবে, কিন্তু বলতে ইচ্ছে করে না। তার নিজের ব্যথা একান্তই নিজের করে রাখতে চায় সে। ইমন আজকের দিনে এমন বিহেভ করতে না চাইলেও নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আরও কিছু বলতে যাবে তখনই থেমে গেল। আর কিছু বলল না। মুস্কানের ভয়ে কাঁপুনি, চোখের পানি দেখার বিন্দু ইচ্ছে এখন তার নেই। আর না তাকে বকতে ইচ্ছে করছে। নিজের মতো আর যে কয়টা পিন ছিল খুঁজে বের করে খুলে শাড়িটা খুলে ফেলল। মুস্কান এবার লজ্জায় শেষ, ভয়টা তার মুহূর্তেই হাওয়া হয়ে গেল। বুকের ভিতর যেন তোলপাড় শুরু হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। ইমনের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। সে শাড়িটা নিচে ফেলে মুস্কানকে পিছন ঘুরিয়ে ব্লাউজের ফিতায় টান দিল। মুহূর্তেই মুস্কান শিউরে উঠল। মুস্কানের উন্মুক্ত পিঠের তিলটা ইমন দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে গম্ভীর গলায় বলল, এবার কাপড়টা পাল্টে নাও, নেক্সট কখনো শাড়ি পরবে না। যেদিনে শাড়ি পরা শিখবে, যেদিনে শাড়ি খুলতে গিয়ে পিন নিজের শরীরে না ঢোকাবে, সেদিন শাড়ি পরবে। তার আগে না বলেই বেরিয়ে গেল। কাপড় পাল্টে বেরুতেই দেখল ইমন রেডি হচ্ছে। মুস্কানকে দেখেই বলল, তুমি ঘুমাও, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে, এখনই বেরুতে হবে। মুস্কান অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ইমন মুস্কানের মুখের দিকে তাকাতেই মুস্কান মাথা নিচু করে ফেলল। না মানে এত রাতে তো কোথায়ও বের হন না, তাই আর কি। তুমি ঘুমাও, 1 ঘন্টার মধ্যেই এসে পড়ব, নো টেনশন। ইমন বেরুতেই মুস্কান পিছন পিছন বের হলো। ইমন থেমে গিয়ে বলল, রাত অনেক হয়েছে, রুম ছেড়ে এক পা নড়বে না। মুস্কান, বাড়িতে আজ অনেক মানুষ, আমি বের হওয়ার পর একা রুমে আসতে হবে, সো না বের হওয়াটাই ব্যাটার। যাও রুমে যাও, ভিতর থেকে আটকে দাও। ইমন কল্পনাও করতে পারেনি আজকে তার বের হতে হবে। এমন একটা নিউজ তার কানে আসবে। বেশ তাড়াহুড়োয় ড্রাইভ করে থানায় এলো ইমন। পুলিশের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিয়ে কয়েকজনকে ফোন করেই আবার বেরিয়ে পড়ল। রাত 4টা বাজে, দ্রুত বাড়ি ফিরতে হবে। মুস্কান হয়তো ঘুমিয়ে গেছে, বা আমার টেনশনে ঘুমাতেই পারেনি। সারাদিনের ক্লান্তিটা কারোই দূর করা হলো না। নানা রকম চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করছে ইমন। এমন সময় তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, নো টেনশন, বসো, আপনার কাজ হয়ে গেছে। ইমন মুচকি হেসে বলল, ওয়েল ডান। খুশির মাত্রা এতটাই বেশি ছিল যে গাড়ি মেইন রাস্তা ছেড়ে সাইড রাস্তায় চলতে শুরু করেছে। এক পর্যায়ে বিরাট বড় গাছের সাথে গাড়ি বাজতেই বিকট এক শব্দ হলো।
সবে চোখ বুজেছে 5টা অবধি অপেক্ষা করার পর আর জেগে থাকতে পারল না মুস্কান। ঘুমের রাজ্যে পাড়ি দিতে না দিতেই বেশ আওয়াজ ভেসে এলো কানে। সেই সাথে অস্বাভাবিকভাবে দরজায় শব্দ হতে লাগল। মুস্কান ভয়ে ধরফরিয়ে ওঠে বসল। প্রথমে ভাবল সে ঘুমিয়ে যাওয়ায় ইমন রেগে দরজা ধাক্কাচ্ছে। ইস কি ভুল তাই না হলো। এখন ওনার ধমক কয়টা খাবি কল্পনাও করতে পারবি না। মনে মনে নিজেকে ভয় দেখিয়ে বিছানা ছেড়ে নামতেই বুঝতে পারল ইমন নয়, দাদি আর ইয়ানা ডাকছে। দাদির অস্বাভাবিক আওয়াজ, বোধ হয় কাঁদছে। কিন্তু কাঁদছে কেন? বুকটা মোচড় দিয়ে উঠল মুস্কানের। ছুটে গিয়ে দরজা খুলতেই দাদি মুস্কানকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। পরক্ষণেই বেশ ধমকাতে শুরু করল। কেন যেতে দিলি? কেন দাদু ভাইকে যেতে দিলি? বাসর ঘরে কেউ বরকে ছাড়ে? কত বড় অঘটন তাই না ঘটালি তোরা মিলে? তোকে না বলেছিলাম দাদু ভাইকে বেঁধে রাখতে? নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না বলেই তো এত বড় দুর্ঘটনা ঘটল বলেই হাউমাউ করে কাঁদতে লাগল। তোকে না বলেছিলাম দাদু ভাইকে বেঁধে রাখতে? নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না বলেই তো এত বড় দুর্ঘটনা ঘটল বলেই হাউমাউ করে কাঁদতে লাগল। ইয়ানা বলল, দাদি চুপ থাকো, আমাদের এখনই হসপিটালে যেতে হবে। দাদা ভাইয়ের বন্ধুরা গেছে, রিক্তা আপু গাড়িতে ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। মুস্কান চলো। মুস্কানের চোখ দুটো লাল হয়ে এলো। কানে ঝিঝি ধরে গেল। বুকের ভিতর কেউ যেন কামড়ে ধরেছে। বহু কষ্টে বলল, উনি কোথায়? উনি ঠিক আছে তো? দাদি মুস্কানকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, ঠিক নাই, আমার দাদু ভাই ঠিক নাই। মুস্কান এই প্রথম চিৎকার করে উঠল, না, উনি ঠিক আছে, একদম ঠিক আছে, বলেই দাদিকে ছাড়িয়ে দিল। ইয়ানা বলল, মুস্কান আমাদের যেতে হবে, চলো। মুস্কান ইয়ানার দিকে চেয়ে বলল, কোথায় যাব? উনি কোথায়? দাদা ভাই হসপিটালে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। মুস্কানের চোখ বেয়ে পানি ঝরতে শুরু করল। দাদি ইয়ানাকে রেখেই সে দৌড়ে বেরিয়ে গেল। ইয়ানাও দাদিকে নিয়ে বেরুল। কেবিনে ঢুকতেই মুস্কান ফুঁপিয়ে কেঁদে উঠল। ইমনের চোখ দুটো বন্ধ, মাথায় ব্যান্ডেজ করা, এক হাতে ব্যান্ডেজ, পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বিয়ের রাতে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। একরামুল চৌধুরী সহ সাজিয়া বেগম ও মুস্কানকে দোষারোপ করতে শুরু করল। মুস্কানের সেদিকে কোন খেয়াল নেই। সাজিয়া বেগম মুস্কানকে কিছু কথা শোনাতে যেতে নিতেই রিক্তা বলল, আন্টি প্লিজ হসপিটালে কোন সিন ক্রিয়েট করবেন না। কি আমি সিন ক্রিয়েট করছি? কি বলতে চাচ্ছ তুমি? আমি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছি ইমন চৌধুরীকে আটকে রাখার বা বাধ্য করে রাখার ক্ষমতা তার জন্মদাতারই নেই। সেখানে এই পিচ্চি মেয়েটা কি করে ওর ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখবে? আমি মনে করি মুস্কানের এখানে কোন দোষ নেই, এটুকুই বোঝাতে চাইছি আপনাকে। বিয়ে করার সময় মনে ছিল না এটা কিসের পিচ্চি, এসব মেয়েকে হাড়ে হাড়ে চেনা আছে। দেখুন ইমন কেন বেরিয়েছিল, কি এমন কাজ ছিল ওর থেকে পড়ে শোনা যাবে। আপনি এমন কিছু করবেন না যাতে এই অবস্থায় ইমন হাইপার হয়ে যায়। সাজিয়া আর কিছু বলল না, সে খুব ভালো করেই ইমনের বন্ধুদের বিষয়ে জানে। যেমন ছেলে তেমনি তার বন্ধু অসহ্য। এই মেয়েকে তো আমি পরে দেখে নেব। আমার বাড়ির বউ হওয়ার শখ যদি না মিটিয়েছি, আমার নাম সাজিয়া না। মনে মনে বেশ বকে সরে গেল সাজিয়া। দাদি মোড়ায় বসে আছে, মুস্কান একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আজ তার বড্ড অসহায় লাগছে। বুকের ভিতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। যেমনটা তার মায়ের মৃত্যুর পর হয়েছিল, আজ যেন তার থেকেও দ্বিগুণ ব্যথা হচ্ছে বুকে। মানুষ তাকে এই অবস্থায় দেখবে তা তার কল্পনার বাহিরে ছিল। বুক চেপে কান্না আসছে।
তার ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে আপনার কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে বলুন। আপনার এই অবস্থা কি করে হলো, একটু সাবধান হবেন তো, আপনি জানেন না এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনার কিছু হলে আমার কি হবে একবারও ভেবেছেন? ডুকরে কেঁদে উঠল মুস্কান। ইয়ানা গিয়ে মুস্কানকে জড়িয়ে ধরল। সায়েরি, দিহান, অভ্র এসেছে সবাই কেবিনের বাইরে, ভিতরে শুধু সায়েরি আর মুস্কান। ইমন ঝাপসা চোখে মুস্কানকে এক নজর দেখল। সায়েরি বলল, ইমন কেমন লাগছে এখন? কিছু লাগবে, খারাপ লাগছে? ইমন খুব কষ্ট করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এক হাত একটু উঁচিয়ে আঙুল মুস্কানের দিকে তাক করে বলল, ওকে কাঁদতে নিষেধ কর সায়ুরি। আমি মরে যাইনি তো, আমি জীবিত আছি। ও কাঁদছে কেন এইভাবে? আমার এইখানে ব্যথা লাগছে বলেই বুকের বা পাশে ইশারা করল। সায়েরি চোখ বড় বড় করে ফেলল। মুস্কান যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বুকের ভিতর যে যন্ত্রণাটা হচ্ছিল তা যেন নিমিষেই উধাও হয়ে গেল। স্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। হাত পা খানিকটা কাঁপতে শুরু করল। ইমন আরও কি সব বলল বীর বীর করে, কিছু বুঝতে পারল না, শুধু এইটুকু বুঝল, আমি ওর জন্যই বেরিয়েছিলাম। নতুন জীবন শুরু করার আগে সমস্ত তিক্ত অতীতটা মুছে ফেলেছি আমি। ওকে কাঁদতে নিষেধ কর সায়েরি, ওকে নিষেধ কর। ও আমার সবটাতে মিশে গেছে সায়েরি, ও আমার কল্পনাতে, বাস্তবে সবটাতে বিরাজ করছে, ও আমার হৃৎপিণ্ডে অবস্থান করছে। ওকে কাঁদতে নিষেধ কর। পুরো 7 দিন ঘুম খাওয়া ভুলে গিয়ে হসপিটালে থেকেছে মুস্কান। দিন রাত এক করে সেবা করছে, রাত হলে তার পাশে বসেই কিছু সময় ঘুমিয়ে নিয়েছে। 7 দিন পর রিলিজ করলেও পুরো 1 মাস বেড রেস্টে থাকতে হবে ইমনকে। একরামুল চৌধুরী ইমনের বাসায় না পাঠিয়ে তাদের বাড়ি নিয়ে গেল। ইমন ও আপত্তি করল না। ইমন মুস্কানের যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে একরামুল চৌধুরী ও বাড়ি থেকে তার বাড়ি শিফট করল। প্রায় 8 দিন হয়ে গেছে গোসল করেনি ইমন। দাদির কথা অনুযায়ী ছোট বালতিতে পানি নিয়ে মেঝেতে রেখে তোয়ালে ভিজালো মুস্কান। ইমন চোখ বুজে শুয়েছিল। মুস্কান এক হাত ইমনের কাঁধে রেখে বলল, আপনি জেগে আছেন? দাদি বলল, ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে আমি শার্টটা খুলে দেই। ইমন চোখ খুলে তাকালো। মুস্কানের মুখের দিক কিছুক্ষণ চেয়ে রইল, শান্ত গলায় বলল, তোমার ওপর বেশ ধকল যাচ্ছে, পড়াশোনাও হচ্ছে না, কষ্ট হচ্ছে ভীষণ তাই না? মুস্কান মৃদু হেসে বলল, না, আপনার সুস্থতার জন্য এইটুকু ধকল কিছুই না। তাছাড়া বাবা তো নার্স রেখেছিল, আমিই না করে দিয়েছি। বলতে বলতে শার্টের বোতাম খুলতে লাগল। লোমশ ভরা বুকটা দেখে কেমন একটা অনুভূতি হলো তার, বড্ড অচেনা, বেশ লজ্জাও লাগছিল। লজ্জাটাকে গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। ইমন শুধু মুগ্ধ হয়েই চেয়ে থাকে মুস্কানের দিকে। মন থেকে চাইলে মানুষ সব পারে। মুস্কান মন থেকে চায় বলেই ইমনের মতো মানুষকে সামলাতে পারে। এই বয়সেই সে যেভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে তা সত্যি অবাক করার বিষয়। তোয়ালে দিয়ে শরীর মুছে এক হাতে ইমনের মাথাটা তোলার চেষ্টা করল। ইমন বাঁকা হেসে নিজেই মাথা তুলল। মুস্কান এক হাতে মাথায় ধরে আরেক হাতে পিঠে মুছে দিতে লাগল। ইমনের মুখটা ঠেকল মুস্কানের কাঁধে। দুজনের হৃৎস্পন্দনই সমান গতিতে স্পন্দিত হচ্ছে। মুস্কানের হাতের কাঁপুনিও অনুভব করছে ইমন। মুস্কান সোজা হয়ে ইমনকে শুইয়ে একটু ঝুঁকে তোয়ালেটা ইমনের মুখের কাছে আনতেই ইমন মুস্কানের মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে রইল। একটু অস্বস্তি হলেও তাকে পাত্তা না দিয়ে চট করে মুখটা মুছে দিয়ে কাবার্ড থেকে টি-শার্ট বের করে পরিয়ে দিতে লাগল। ইমন কিছু বলছে না, শুধু তার সহধর্মিণীর সেবা যত্নটা
হৃদয় দিয়ে অনুভব করছে। নিজের হাতে খাওয়িয়ে দেওয়া, পোশাক পাল্টে দেওয়া, বাথরুম নিয়ে যাওয়া সব মুস্কান একা হাতেই করছে। কাজের লোকের অভাব নেই, তবুও মুস্কান তার স্বামীর দায়িত্ব নিজেই নিয়েছে, সঠিকভাবে পালনও করছে। একটু কষ্ট হচ্ছে যা মুস্কান বুঝতে না দিলেও ইমন ঠিক বুঝে নিচ্ছে। তাকে ওঠাতে নামাতে গিয়ে কতবার যে নিজেই পড়ে গেছে হিসেবের বাইরে। তবুও দুজন মিলেই নিজেদের সমস্যা সমাধান করছে। বসা থেকে যতবার ইমনকে শোয়াতে গিয়েছে ততবারই নিজেই ইমনের নিচে পড়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলা করাটা মুস্কানের জন্য খুবই কষ্টকর হলেও ইমন সাহায্য করেছে, এতে তারও কষ্ট হয়েছে। এর মাঝে একবার হাতের ব্যান্ডেজ থেকে ব্লিডিংও হয়েছে। রক্ত দেখে মুস্কানের সে কি কান্না! ডক্টর এসে নতুন করে ব্যান্ডেজ করার পরই মুস্কান শান্ত হয়েছে। প্রায় 2 মাস পর ইমন পুরোপুরি সুস্থ হয়। অফিস জয়েন করার আগে মুস্কানকে কলেজ ভর্তি করিয়ে নেয়। দাদির জোরাজোরিতে ও বাড়ি ফিরে যায়নি ইমন। এছাড়া সায়রিও এখন শ্বশুর বাড়ি। মুস্কান একা থাকবে। এই বাড়ি থাকলে দাদি ইয়ানার সাথে সময় কাটাতে পারবে, সেই ভেবে আরও বাড়িতে যায়নি। মুস্কানের মনটা বড্ড খারাপ। অসুস্থতার জন্য 2 মাস ইমন কোথাও যায়নি। সারাদিন তার সাথে সাথে থেকেই তার সময়টা দিব্যি ভালো কেটে গেছে। ইদানিং সময়েই কাটে না। দাদির সাথে গল্প করতে বসলেই দাদি শুধু স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিবরণ দেয়, যা শুনে তার মন দ্বিগুণ খারাপ হয়ে যায়। এছাড়াও দাদি কিসব বলে আগে লজ্জা লাগলেও এখন বড্ড খারাপ লাগে তার। কারণ ইমন তো তাকে একটু ছুঁয়েও দেখে না। বিয়ের আগে যতটুকু কাছে এসেছে বিয়ের পর একেবারেই আসে না। সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। ইয়ানা পড়াশোনা নিয়ে বড্ড ব্যস্ত, বিকেলে একটু সময় কাটায়। বান্ধবীগুলাও বড্ড শয়তান, ছলে বলে কৌশলে শুধু ভিতরের খবর জানতে চায়। মুস্কান ওদের বোঝাতেই পারে না তার আর তার স্বামীর মাঝে ওরকম কোন সম্পর্কই গড়ে ওঠেনি। তারা আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, পার্থক্য এটাই আগে তারা এক ঘরে থাকত না, এখন একই ঘরে রাত কাটায়। সেদিনের কথা ভাবতেই চোখে পানি চলে এলো মুস্কানের। তার বান্ধবী পপির বিয়ে হওয়ার 4 দিনের মাথায় কলেজে এসেছে। বাবা সে কি লজ্জা! সব বান্ধবীরা চেপে ধরায় বিয়ের আগের দিন থেকে শুরু করে 4 দিনে ঘটে যাওয়া সব বলল। তার স্বামী তাকে ছাড়া কিচ্ছু বুঝে না, তাকে এত আদর করে, এই সেই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। তার থেকে সব শুনে মুস্কান মনটা ভীষণ খারাপ করে বসেছিল। তখনই আরেকজন এসে বলল, কিরে মুস্কান, তুই তো এসবের কিছুই বললি না। তখনই আর একটা মেয়ে বলে উঠল, ও বলবে কি রে, ও তো বিয়ে করেছে এক বুড়োকে, বলেই মুখ চিপে হাসল। তাদের মধ্যে একজন বলল, এই বুড়ো বলছিস কেন? ইমন ভাইয়া তো সেই হ্যান্ডসাম, জানিস উনি আমার বড় আপুর ক্রাশ ছিল। এখনো কত মেয়ে ওনার জন্য পাগল। ও তাই বুঝি? মুস্কানের দিকে তার নজর নেই, তাই তো মুস্কান স্বামীর ব্যাপারে সেভাবে কিছুই বলতেই পারে না। সকলেই হো হো করে হেসে উঠল। ইমনকে বুড়ো বলায় মুস্কানের এত রাগ হলো যে কিছু বলতে যাবে অমনি তন্নি এসে মুস্কানকে টানতে টানতে নিয়ে গেল। চোখের কোণে বিন্দু জল আসতেই তাড়াতাড়ি মুছে ফেলল। তন্নি এসেছে কিছু নোটস দিতে। মুস্কান তন্নিকে বসিয়ে হালকা নাস্তা করতে নিচে গেছে। তন্নি একা একা বসেছিল, এমন সময় অভ্রু হনহন করে রুমে ঢুকেই তন্নির গলা চেপে ধরল। এই ফোন ধরছিস না কেন? তুই আমাকে ব্লক করেছিস? সাহস দেখে অবাক হয়ে যাই আমি। তন্নি জোর খাটিয়ে হাতটা ছাড়িয়ে ভয়ে এক ঢোক গিলে বলল, অভ্র ভাইয়া, আমাকে তুমি মেরে ফেলবে নাকি? অভ্র তন্নির অনেকটা কাছে গিয়ে 2 কাঁধে শক্ত করে চেপে বলল, দেখ তন্নি, আমার মাথা খারাপ করবি না। তোকে আমি ভালোবাসি, তুই সেটা জানার পর থেকেই আমাকে ইগনোর করে যাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব?
তন্নি অভ্র এই সিরিয়াস মুডটা দেখে বেশ ঘাবড়ে গেল। সে তো জানত অভ্র তার শত্রু যে কিনা কোনোদিন তাকে স্বস্তি দেয়নি, কোন না কোনভাবে অপমান জ্বালাতন করেই গেছে, এছাড়াও তার গার্লফ্রেন্ডেরও অভাব নেই। তাহলে হঠাৎ তার জন্য ভালোবাসা উদয় হওয়ার মানে কি? অভ্র ভাইয়া ছাড়ো, কেউ দেখে নেবে, দেখুক, তাতে আমার যায় আসে না। তুই আমাকে কেন ব্লক করলি? আর ব্লক করে আমারই বাড়িতে ধেই ধেই করে আসবি আর আমি হাত গুটিয়ে বসে থাকব? দেখ, তোকে আমি ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বুঝেছিস, এ ব্যাপারে দিহান ভাইয়ের সাথে কথাও বলবো, শুধু তুই ছোট বলে অপেক্ষা করছি, নয়তো তোর বাউন্ডলেপানা আমি অনেক আগেই বের করতাম। তন্নি হা হয়ে গেল, সে কাকে দেখছে? সে কি শুনছে এই বাদরটা? তাহলে সত্যি তাকে ভালোবাসে? তাহলে তোমার গার্লফ্রেন্ডগুলোকে ভালোবাসো না? বাসি, কিন্তু তুই আর ওরা আলাদা। তন্নি নিচের ঠোঁটটা ফুলিয়ে বলল, কিভাবে আলাদা? অভ্র এক সেকেন্ডও সময় নিল না, নিজের ঠোঁট জোড়া দিয়ে তন্নির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। তন্নি মৃদু আওয়াজ করে হাত দিয়ে মারতে শুরু করল। এক পা করে পিছুতে যেতে যেতে দেয়ালে ঠেকে গেল। অভ্র তন্নিকে এবার তার ভালোবাসা বোঝানোর জন্য নিজের সাথে গভীরভাবে জড়িয়ে চুমু খেতে লাগল। এই দৃশ্য মুস্কানের চোখে পড়তেই তার হাতে থাকা খাবারগুলো সমানে কাঁপতে শুরু করল। ভয়ে এক ঢোক গিলে চলো গেল সে। ইমন ফিরল রাত 11টার দিকে। মুস্কান ড্রয়িং রুমে বসেই পড়ছিল। অভ্র সাথেই ছিল। ইমন ফিরতেই অভ্রকে মুস্কানের পাশে দেখে এক দীর্ঘশ্বাস ছাড়ল। মুস্কান খাবার বেড়ে ইমনকে ডাকতে গেল। ইমন গম্ভীর গলায় বলল সে খাবে না। তবুও মুস্কান খাবার নিয়ে উপরে চলে এলো। খাবার বেড়ে টেবিলে রেখে ইমনকে যেই ডাকল অমনি এত জোরে এক ধমক দিল যে ভিতরের আওয়াজ বাইরে অবধি পৌঁছে গেল। এই আওয়াজে প্রত্যেকটা লোক ভয়ে কেঁপে উঠল, শুধু সাজিয়া ছাড়া। কারণ যে বিষ সে ঢেলেছে তার কার্যকারিতা অলরেডি শুরু হয়ে গেছে। প্রতিদিন রাতে মুস্কান পড়াশোনা করে ড্রয়িং রুমে, সেই সাথে ইমনের জন্য অপেক্ষায়ও থাকে। মাঝে মাঝে অভ্র এসে সময় দেয়, তন্নির সাথে ফোনে কথা বলে। আর এই সুযোগটাই সাজিয়া বেগম নিয়েছে। সে খুব ভালো করেই জানে ইমনের দুর্বলতার জায়গাটা, ভয়ের জায়গাটা। সেদিন শপিংয়ে গিয়েছিল সাজিয়া, সেখান থেকেই ফেরার সময় অফিস যায়। দেখো বাবা, এখন আমার আর কোন রাগ নেই ওই মেয়ের ওপর, কিন্তু বাবা মনে রেখো আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের মনে কি চলছে তা খুব ভালো করেই বুঝতে পারি। বাবা তুমি ভুলে যেও না, তোমার মা কিন্তু এক ছেলে সহ তার স্বামীকে ঠকিয়েছে, পরকীয়া করেছে। 25-26 বছর বয়সী একটা মেয়ে যদি এমন কাজ করতে পারে, তাহলে ওর মতো বাচ্চা মেয়ের মনেও তো কুচিন্তা আসতে পারে। ইমন কঠোর চোখে তাকাতেই সাজিয়া আবারও নিচু স্বরে বলল, কি আর বলবো, মেয়েটা সবসময় আফসোসে থাকে, মন মরা থাকে। সেদিন তোমার দাদিকে তো বলল তুমি নাকি এক বিছানায় ঘুমালেও অনেক দূরত্ব বজায় রাখো। মেয়েটাকে দেখেই বোঝা যায় মনে কি চলছে। আসলে দোষ তো ওর না, দোষটা বয়সের, বুঝলা? কম বয়সী মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা, মতের মিল হয় না, বোঝাপড়ার অভাব। কদিন ধরেই দেখি অভ্র সাথে বেশ ঘেঁষে থাকে। তুমিই বলো, অভ্র কোনোদিন কফি খেত? আজ সেই অভ্র কিনা প্রতিদিন রাতে মুস্কানের সাথে কফি আড্ডা দেয়। ছেলেটারই বাকি দোষ বলো? ছেলেটা না গেলেও মুস্কান নিজেই ওর রুমে যায়, ডেকে আনে। কি একটা অবস্থা বলো? তোমার বাবাও তো বড় টেনশনে আছে তোমার মায়ের মতো। যদি এই মেয়েও একই পথে চলে তাহলে পরিবারের মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। বড় টেনশনে আছি গো আমি। বলি কি, তুমি মেয়েটাকে একটু বুঝিও, কম বয়স। অবুঝ মন বুঝালেই হয়তো বুঝবে, উঠতি যৌবন বুঝই তো।
ইমনের প্রচণ্ড রাগ হচ্ছিল, মনে হচ্ছিল মহিলাটাকে ঘাড় ধরে বের করে দিতে। নিজেকে সংযত রেখে শুধু বলল, বেরিয়ে যান, জাস্ট লিভ মি। বলছি তো খাবো না, কথা কানে যায় না। কি মনে করো তুমি নিজেকে? তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, খাবো না আমি। দুকাঁধে চেপে ধরে কথাগুলো বলেই ছুঁড়ে ফেলল। মুস্কান গিয়ে মেঝেতে পড়ে গেল। ভয়ে একদম গুটিসুটি মেরে গেল। কাঁপতে থাকল সে, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। দরজা খোলা ছিল বিধায় অভ্র রুমে ঢুকতেই মুস্কানকে নিচে দেখে দৌড়ে গিয়ে উঠিয়ে বলল, এ কি মুস্কান, নিচে পড়লে কি করে? ইমনের যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল এবার। রক্তচক্ষুতে অভ্র দিকে চাইল। ভয়ে মুস্কানের হেঁচকি উঠে গেল। চিৎকার করে বলল, এই মুস্কান কি? নাম ধরে কেন ডাকিস? ভাবি বলতে পারিস না? অভ্র হকচকিয়ে গেল ইমনের এমন রাগ দেখে। আজ নতুন দেখছে না তাই খুব একটা ঘাবড়ালো না। সরি ব্রো। মুস্কানের দিকে একবার, ইমনের দিকে একবার চেয়ে বেরিয়ে গেল অভ্র। মুস্কান ভয়ে কেঁপেই চলেছে। অভ্র বেরুতেই ইমন গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ভয়ঙ্কর দৃষ্টিতে মুস্কানের দিকে চেয়ে চিৎকার করে বলল, দাদির কাছে কি বলেছ তুমি? মুস্কান আবারও কেঁপে উঠল, এমন নীরব কান্নায় যেন তার রাগ তরতর করে বেড়েই চলেছে। কয়েক পা এগিয়ে আবারও দুকাঁধে চেপে ধরল। তোমায় আমি বলেছিলাম সময় নিতে, বলিনি? তোমায় আমি বলেছিলাম নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপেয়ার করতে, আর তুমি ছি। এই তোমরা মেয়েরা কি সবাই এক? যেই তোমাকে এতগুলো দিন ধরে সবার থেকে আলাদা ভেবে আসলাম, সেই তুমিও ছি। বয়স কত তোমার? ইমন চৌধুরী অমানুষ নয়, ইমন চৌধুরী মানুষ। আমি তোমাকে এই শরীরের জন্য বিয়ে করিনি, আমি তোমাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। তোমাকে সুন্দর, সুগঠিত জীবন দিতে চেয়েছি, নিজেও একটা সুন্দর সুগঠিত যৌবন উপভোগ করতে চেয়েছি। যেই তোমাকে এতটা ধৈর্যশীল ভাবতাম, সেই তুমি আজ এতটা অধৈর্য হয়ে পড়লে, ছি। এবার মুস্কান চুপ করে থাকতে পারল না। কি করে পারবে সে? তার জীবনের আদর্শবান মহাপুরুষটা যে তাকে ভুল বুঝছে। কাপা গলায় বলল, কি করেছি আমি? ইমন চমকে গেল। কণ্ঠটা শুনতাই মুখের দিকে তাকালো। অজস্র পানিতে ভরে আছে মুখটা। তার মুগ্ধময়ী কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। শুধু তার চোখ কাঁদছে না, তার বুকটাও চিৎকার করে কাঁদতে চাইছে। আর কিছু না ভেবে ইমন শক্ত করে জাবটে ধরল মুস্কানকে। মুস্কান ও ফুপিয়ে কাঁদতে লাগল। ইমন সবটা আবারও ভাবতে লাগল। সাজিয়ার কথাগুলো শুনে সিসি ক্যামেরায় অভ্র সাথে একসাথে রোজ রোজ দেখে জেলাস ফিল থেকে মাথায় কিসব ঢুকে গিয়েছিল। পাগল পাগল লাগছিল তার, কিন্তু এখন তো তেমটা লাগছে না। খানিকটা শান্ত হলো ইমন। বেশ কিছুক্ষণ পর মুস্কানকে ছেড়ে দিয়ে বলল, দাদিকে কি বলেছ? কদিন যাবৎ তুমি কেন মন খারাপ করে থাকো? কি সমস্যা তোমার, খুলে বলো আমায়। মুস্কান ডুকরে কেঁদে উঠল। কাপা গলায় বলল, আমি দাদিকে কিছু বলিনি। আপনি কেন এমন করছেন? দাদিকে বলনি আমি তোমার থেকে দূরত্বে থাকি? মুস্কান চমকে উঠল। এই কথার জন্য এমন করল উনি, ভাবতেই বুক ফেটে কান্না এলো। ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে হেঁচকি তুলতে তুলতেই বলতে লাগল, দাদি শুধু আমাকে প্রশ্ন করে আপনি আমাকে ছুঁয়েছেন কিনা, আদর করেছেন কিনা। তাই তো আমি বলেছি আপনি তো দূরে দূরেই থাকেন। ইমন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, আর মন খারাপ থাকার কারণ? এবার যেন কান্না আর বাঁধ মানল না। কাঁদতে কাঁদতেই বলতে লাগল, আমার বান্ধবীরা তাদের বরকে নিয়ে কত গল্প করে, ওদের বর ওদের অনেক আদর করে, খুশির সময় জড়িয়ে ধরে, চুমো খায় সকাল বিকাল, আরও কতস্ত গল্প। আর আমাকে এসবে কিছু জিজ্ঞাস করলে আমি কিছুই বলতে পারি না।
বাসর ঘরে কি হয়েছে তাও বলতে পারি না। অভ্র ভাইয়া তন্নিকে সেদিন কত আদর করল, চুমো খেল। ওরা তো বিয়েও করেনি আর আমার বিয়ে হয়েছে, তাও সেসব কিছুই পাই না আপনার থেকে। আমার সেসবেও কোন অভিযোগ নেই, কিন্তু যখন সবাই বলে আপনার ওপর অনেক মেয়ে ক্রাশ খেয়েছে, আমার থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার জন্য পাগল, তখন আমার খুব কষ্ট হয়। জানেন, ওরা বলে আপনি নাকি সুন্দরী মেয়েদের থেকে ভালোবাসা পেয়ে আমাকে একসময় ভুলেই যাবেন। ওদের বর ওদের নিয়ে ঘুরতে যায়, ফুসকা খেতে যায়, কলেজ শেষে নিতে যায়। আপনি এসব কিছুই করেন না, কারণ আপনি নাকি আমাকে ভালোইবাসেন না। আর জানেন কি বলে আমি কাজের লোকই আছি, বউ শুধু দেখানোর জন্য। আর জানেন কি বলে এতদিন অবৈধ রক্ষিতা ছিলাম, এখন বৈধ রক্ষিতা হয়ে আছি আপনার। কথাগুলো বলতে বলতে মেঝেতে দম করে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা আমি কি এতটাই বাজে দেখতে যে আমাকে একটু ছোঁয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য যে আমাকে বউ হিসেবে কোথাও নিয়ে যেতে, আমার স্বামী হয়ে আমাকে কলেজ থেকে নিয়ে আসতে আপনার সম্মানে লাগে? ও লাগেই তো, সত্যি তো আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে এসেছি। তাই তো চাঁদ আমার থেকে মুখ ফিরিয়ে থাকে, লোকে ঠিকই বলে। সত্যি ওরাই ঠিক বলেই অস্বাভাবিক আওয়াজে কাঁদতে লাগল। কতটা যন্ত্রণা, কতটা আঘাত পেলে একটা মেয়ে এইভাবে এসব কথা বলে কাঁদতে পারে? সত্যি মেয়েটা বড় সহজ সরল। যদি সহজ সরলই না হতো, এসব ভেবে বাইরের লোকের কথায় গুরুত্ব দিয়ে নিজে এতটা কষ্ট পেত না। এত বোকা কেন তুমি মুস্কান? আর আমি ওই মহিলার কথাটা মাথায় এভাবে বিগড়ে ফেললাম কেন? আমি তো জানি উনি ঠিক কি স্বভাবের মানুষ। মুস্কানের প্রতি এতটাই ফুরবল হয়ে পড়েছি যে ও সব শুনে হিতাহিত অজ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। একইভাবে মুস্কান, ও তো ফুরবল। ও তো আরও অনেক বেশি কথা শুনেছে। আমি যদি এই বয়সে এসে এতটা অবুঝ হয়ে এমন আচরণ করতে পারি, ওর এইটুকু আচরণ তো তাহলে স্বাভাবিক। আমার মনে শুধু একজন বিষ ঢেলেছে, আর মুস্কানের মনে একজন নয়, বন্ধু বান্ধব সহ আরও অনেকেই, কেউ কেউ অজান্তেই ওর মনে নেগেটিভ ভাবনা ঢুকিয়ে ফেলেছে। ওহ গড, ওকে আমি কি করে বোঝাবো? সব রাগ ঝেড়ে ফেলে নিজেকে শান্ত রেখে মুস্কানের পাশে বসল ইমন। জানালার বাইরের চাঁদটার দিকে চেয়ে বলল, কারো মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। আমি যে আমার মুগ্ধময়ীর মুগ্ধতায় আটকে গেছি সেই কবেই, তা কি আমার মুগ্ধময়ী জানে? চলবে।